আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজকে আমি তোমাদের আরেকটি ক্লাস নিয়ে আসলাম, ফিনান্স ও ব্যাংকিং চতুর্থ অধ্যায়। এবং আশা করছি তোমাদের এর আগের যে ক্লাসগুলো আমি নিয়েছি সবগুলো তোমাদের করেছো, এবং যদি কেউ মিস করে থাকো অবশ্যই স্কুলের যে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে অবশ্যই ক্লাসগুলো করে নিবে। যেহেতু আমাদের ক্লাসটি যেহেতু 3টা পর্ব করতে চেয়েছিলাম আমি, সেই অনুপাতে তোমার যেগুলো একটি করলে তোমরা বুঝবা না, সবকটাই করতে হবে। আমি মোহাম্মদ মিজানুর রহমান, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বিমা, বগুড়া YMCA পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তোমাদের গত 2 ক্লাসে আমি তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমি আলোচনা করব গাণিতিক সমস্যা যেগুলো আছে, চতুর্থ অধ্যায়ের গাণিতিক সমস্যা যেগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। গতদিন আমরা গত ক্লাসে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় অংশে ঝুঁকি অনিশ্চয়তার ঝুঁকির বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, এবং সবকটা ঝুঁকির যে প্রকারভেদগুলো আছে সেগুলো বোঝার চেষ্টা করেছিলাম, এবং ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। এ পর্যায়ে আমি তোমাদের গাণিতিক যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তোমাদের পাঠ্য বইতেই কিন্তু দেখবে একটা সূত্র দেওয়া আছে। তো সূত্রটা এরকম যে আদর্শ বিচ্যুতি রুট ওভার দেখা আয় হার বিয়োগ গড় হার স্কোয়ার সামেশন করা আছে n-1। তো এখানে দেখো যে সামেশন যে চিহ্নটা আছে সেটাকে আমরা যোগফল হিসেবে ব্যবহার করি, এবং n মানে হচ্ছে আমাদের বছর সংখ্যা, নাম্বার অফ ইয়ার। তো n এর জায়গায় আমরা সবসময় বছরটা ব্যবহার করব। এখানে দেখো বিভিন্ন বছরে আয়গুলো দেয়া আছে, এবং আয়গুলো দেয়া ছিল, এবং আয়গুলোর থেকে আমরা গড়টা বাদ দিছি। যেমন দেখো এখানে যে 2007 সালে 20% আয়, 2008 সালে 5%, 2009 সালে আয় হয়নি, মাইনাস ফিগারে চলে গেছে, 2010 সালে, এরকম বিভিন্ন আয়গুলো দেওয়া আছে। এই সব কটা যোগ করে আমরা কি করছি, 65 পাইছি। তো সেই 65টাকে আমরা কি করছি, যে কটা আছে সে কটাতে গড় দিছি, 5টা যেহেতু 5 বছর যেহেতু আছে 5 দিয়ে গড় দিয়ে আমাদের দেখেছে 13 আসছে। তারপর আমরা তৃতীয় যে লাইনটা আছে সেখানে কিন্তু আমরা দেখো যে আয়ের থেকে ওই গড় আয়টা বাদ দিছি, 20-এর থেকে 13 বাদ দিয়ে যত আসতেছে এরভাবে 5 বছরেই আমরা বাদ দিছি। বাদ দিয়ে যে টাকা আমরা পাইছি সেইটাকে আমরা কি করছি, বর্গ করছি। বর্গ মানে কি, যে ওই সংখ্যাটাই 2 বার লিখে গুণ দিয়ে আমরা যা পাইছি সেটাকে আমরা বলছি হচ্ছে গড়। তো তারপরে আমরা সবকটা গড়ের যোগফল বের করছি। তারপরে গড় বের করার পরে আমাদের গড় আসছে 82.5, সেইটাকে আমরা রুট ওভার করছি। রুট ওভার করার পরে কিন্তু যেটা আসছে সেটাই আমাদের পার্সেন্টেজ। খুবই সহজ একটা অঙ্ক। এখানে যে সূত্রটা আছে দেখবা, যদিও এইটা 2 ভাবে করা যায়, তবে বইয়ে তোমাদের এইভাবে যেহেতু দেয়া আছে সেইভাবে আমরা বইয়ের যে সূত্র অনুযায়ী সেইভাবে করার চেষ্টা করব। যদিও অনেকে আমরা আরেকটা সূত্র ব্যবহার করি, আমি পরের অঙ্কেতে সেই সূত্রটা দেখাবো। তো ওই অনুপাতে করলেও হবে, এইভাবে তুমি যদি করতে চাও সেইভাবেও হবে। যেহেতু আমি সবসময় তোমাদের সাজেস্ট করব যে তোমাদের পাঠ্য বইয়ে যে সূত্রগুলো আছে সেই অনুপাতেই অঙ্কগুলো করার চেষ্টা করবা, কেননা যখন তোমরা পরীক্ষা দিবা তখন কিন্তু বই থেকেই প্রশ্ন হবে, এবং বই থেকে অন্য স্যাররা খাতা দেখবে। তো সেই জন্য আমরা চেষ্টা করব সবসময় বইতে যে সূত্রগুলো আছে সেগুলো নিয়ে কাজ করার। এখানে দেখো যে চিহ্নগুলো দেওয়া আছে তোমাদের পাঠ্য বই, সামেশন যোগফল বা সমষ্টি, আর আইতে রেট অফ ইন্টারেস্ট যেটাকে আমরা বলছি আয় হার, তারপরে আর বার যেটা দেওয়া আছে এভারেজ অফ আর আই মানে গড় আয় হার, এরপরে দেওয়া আছে n নাম্বার অফ ইয়ার সময় অথবা বছরের পরিমাণ, যেটা আমরা তোমাদের এই অঙ্কে আমরা এই সবগুলো উপাদানই এই অঙ্কে পাবো। এখানে দেখো প্রশ্নে গাণিতিক সমস্যা প্রয়োগ ও দক্ষতা যেভাবে থাকবে বা করণীয়, আমার প্রশ্নে কি কি চাইতে পারে সেটা এখানে একটু দেওয়ার চেষ্টা করেছি আমি। যে প্রশ্নে থাকবে কি কি, আয় হার বা মুনাফার হার শতাংশে দেওয়া থাকবে, বছর সংখ্যা দেওয়া থাকবে, আর তোমাদের নির্ণয় করতে বলবে হচ্ছে আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে বলবে। দেখো এখানে একটা প্রশ্নর একটা নমুনা দিয়েছে আমি, যে 3 বছর 2টা প্রকল্প দেওয়া আছে। প্রথম প্রকল্পে দেখো 12, 13, 14, আয়ের হার আলফা, স্টক আলফার দেওয়া আছে 17, 3, 12, এগুলো সব কটাই শতাংশে দেওয়া আছে, 17%, 3%, 12%। আবার স্টক বিটাতে আছে 15%, 10% এবং 12%। আবার আরেকটি প্রকল্পে দেওয়া আছে দেখো 2টা প্রকল্প, হিমাদ্রি ও নীলাদ্রি ও হিমাচল।
সেখানে দেখো 5 বছর পর্যন্ত আয় হারগুলো দেওয়া আছে, তোমার 40, 35, 20, -5, 10, 20, 25 এভাবে কিছু আয় হার দেওয়া আছে। তো আমাদের এভাবে প্রশ্নতে দেওয়া থাকবে, দিয়ে আমাদের নির্ণয় করতে বলবে আদর্শ বিচ্যুতি নির্ণয় করো, এবং পাশাপাশি বলতে পারে যে কোন প্রকল্পটি গ্রহণ করা তোমার জন্য গ্রহণযোগ্য বা লাভজনক হতে পারে। তাহলে আমাদের কি কি তোমরা এখন যদি অঙ্ক করতে চাও তাহলে একটু এই জিনিসগুলো একটু সাথে নাও, সাদা খাতা নাও, সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে এই অঙ্ক করতে, কলম লাগবে, পেন্সিল, স্কেল, রাবার, যেহেতু আমাদের শখ করতে হবে সেহেতু আমাদের এই জিনিসগুলো আমাদের দরকার হবে। আশা করছি তোমরা সাথে নিয়ে নিয়েছো। আমরা এখন অঙ্ক করব। প্রথমে আমরা তোমরা মার্জিন টানবে। মার্জিন মানে আমরা যে ছকটা আমরা করব সেই ছকটা কিভাবে করব, দেখো এখানে 4টা ঘর থাকবে, বছরের ঘর একটা থাকবে, আয় হারের একটা ঘর থাকবে, গড় থেকে ব্যবধান সেটার একটা ঘর থাকবে, আর ব্যবধানের বর্গ এইটার জন্য একটা ঘর থাকবে। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, 4 কলাম বিশিষ্ট একটা আমাদের ছক করে নিতে হবে। তারপরে আয়ের হারের যোগফল নির্ণয় করতে হবে, আয় হারের যোগফলের বছর সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। প্রথম এবং দ্বিতীয় কলামের রোগুলোতে প্রশ্নে উল্লিখিত বছর ও আয় হার বসাতে হবে, মানে তোমার প্রশ্নে যে আয় হার থাকবে সেটাই আমরা একটা একটা করে বসাবো। তারপরে তৃতীয় কলামের রোগুলোতে দ্বিতীয় রোতে আয় হার থেকে গড় আয় হার বাদ দিব, যে সূত্র অনুযায়ী যেটা আছে সেটা আমরা বসাবো। তারপর প্রতিটি রো থেকে প্রাপ্ত বিয়োগফলের বর্গ নির্ণয় করব, 4 নম্বর ঘরে আমরা সেটা বসাবো, এবং বর্গফলের যোগফল নির্ণয় করব। এই যে আমরা তোমাদের যে প্রশ্নটা দিয়েছিলাম সেটা দেখো উত্তর করা আছে। নীলাদ্রি ও হিমাচল, যেটার দুইটা তোমার দেওয়া ছিল, প্রকল্পগুলো দেওয়া ছিল, এবং প্রকল্প থেকে কোনটা আমি চুজ করব, কোনটা আমার জন্য লাভজনক সেটা নির্ণয় করার জন্য আমি কিন্তু ওই যেভাবে তোমাদের ছক করতে বলছি সেইভাবে ছক করে অঙ্কে যে প্রশ্নগুলোর মানগুলো বসে দাও। তাহলে দেখো দেখা যাচ্ছে এখানে নীলাদ্রি প্রকল্পের আয় হার মানে ঝুঁকির সম্ভাবনা 18.37, আর যদি আমি হিমাচলে যাই সেক্ষেত্রে আমার ঝুঁকির সম্ভাবনা 7.91। তাহলে এখানে দেখো যদি বলা হয় যে কোন প্রকল্পটি তুমি গ্রহণ করবা, তাহলে ঝুঁকির ক্ষেত্রে যে প্রকল্পটিতে ঝুঁকি সবসময় কম হবে সেটা আমরা গ্রহণ করব। তাহলে নীলাদ্রি প্রকল্পে আমরা দেখতে পাচ্ছি ঝুঁকির সম্ভাবনা 18.37%। আর যদি আমি হিমাচল প্রকল্প গ্রহণ করি সেক্ষেত্রে আমার ঝুঁকির সম্ভাবনা 7.91। তাহলে দেখো আমার কিন্তু হিমাচল প্রকল্পেই ঝুঁকির সম্ভাবনা কম। তাহলে যে প্রকল্পে ঝুঁকির সম্ভাবনা কম থাকবে সেই প্রকল্পটি আমরা গ্রহণ করব, এবং যে প্রকল্পে ঝুঁকির সম্ভাবনা বেশি থাকবে সেই প্রকল্পটি আমরা বর্জন করব। তাহলে এখানে প্রশ্ন 2 রকমের থাকতে পারে, প্রশ্ন থাকতে পারে যে কোন প্রকল্পটি তোমার জন্য লাভজনক বা কোন প্রকল্পটি তোমার জন্য গ্রহণযোগ্য। তাহলে লাভজনক বা গ্রহণযোগ্য যেটাই বলুক সেটা যদি থাকে সেক্ষেত্রে তুমি নিবা সবচেয়ে কম, যেটা ঝুঁকি যেটাতে কম সেটা তুমি নিবা। আর যদি তোমার প্রশ্নে বলা থাকে যে কোন প্রকল্পটি বন্ধ করে দেওয়া উচিত বা কোন প্রকল্পটি লাভজনক নয়, সেক্ষেত্রে কিন্তু তোমার যেটা ঝুঁকি বেশি সেইটা আমরা গ্রহণ করব, মানে উত্তরে সেইটা আমরা লিখব। তো এই কারণে একটু তোমরা যখন প্রশ্ন পড়বা তখন একটু সাবধানতার সাথে পড়বা এবং দেখবা যে ওখানে আসলে কি চেয়েছে। যদি তোমার চায় যে বন্ধ করে দিতে হবে সেক্ষেত্রে বেশিটা, আর যদি বলে গ্রহণ করতে হবে সেক্ষেত্রে কমটা, মানে ঝুঁকির সম্ভাবনা যেটাতে কম সেটা আমরা গ্রহণ করব, আর ঝুঁকির সম্ভাবনা যেটাতে বেশি সেটাকে আমরা বর্জন করব। তো এটাই সিদ্ধান্ত নীতি। দেখো সাধারণত আদর্শ বিচ্যুতির বড় মান অধিক ঝুঁকি এবং আদর্শ বিচ্যুতির ছোট মান কম ঝুঁকি নির্দেশ করে। সমান আয়ের হার ঝুঁকি গ্রহণযোগ্য এবং সমান ঝুঁকিতে অধিক লাভ বেশি গ্রহণযোগ্য, মানে যেটাতে ঝুঁকি কম সেটাতে লাভ বেশি, আবার যেটাতে ঝুঁকি কম ঝুঁকি সেটা আমার লাভ কম হলেও ওটা আমরা গ্রহণযোগ্য হিসেবে ধরে নিব। এরপরে দেখো তোমাদের বইয়ে একটা কাজ দেওয়া আছে যে এখানে কিছু ঝুঁকির তোমার দেওয়া আছে, শতাংশ দেওয়া আছে 10, 20, -5, 15, 35 এরকম কিছু শতাংশ দেওয়া আছে, তোমরা আদর্শ বিচ্যুতি বের করবা। তো আদর্শ বিচ্যুতির বড় মান সবসময় কি করতে হবে, আমাদের বর্জন করতে হবে, মানে ঝুঁকির পরিমাণটা যদি বেশি হয় সেটাকে আমরা বর্জন করব, আর আদর্শ বিচ্যুতির ছোট মান আমরা এটাকে গ্রহণযোগ্য হিসেবে ধরে নিব। এখানে দেখো এই অধ্যায়ের কিছু প্রশ্নগুলো দেয়া আছে এবং উত্তর সহ এখানে দেয়া আছে। আশা করছি তোমাদের এই প্রশ্নগুলো কাজে আসবে। এটা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে তুমি
ধরতে পারো এবং এখানে বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে এবং এখান থেকেই প্রশ্নগুলো হবে। তো সেটা একটু মনোযোগ সহকারে এগুলো একটু দেখো এবং ভিডিওটা অবশ্যই থামায় নিবা, নিয়ে একটু পজ করে নিয়ে তারপরে একটু এই প্রশ্নগুলো দেখার চেষ্টা করবা। আশা করছি এই প্রশ্নগুলো তোমাদের পড়াশোনার জন্য কাজে আসবে, যেহেতু উত্তর সহই আমি দিয়ে দিয়েছি। উত্তরগুলো থাকলে সুবিধা হয় পড়তে, যেহেতু এইগুলো হচ্ছে তোমার জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন। এখানে প্রায় 30টির মতো প্রশ্ন দেয়া আছে তোমাদের সুবিধার্থে। প্রশ্নগুলো হলুদ রঙের কালিতে এবং সাদা যেটা সেগুলো হচ্ছে উত্তর। আশা করছি তোমাদের এই প্রশ্নগুলো মুখস্থ করবা, কারণ প্রশ্ন তোমাদের যে পাঠ্য বই আছে, পাঠ্য বইয়ে এইগুলোর অনেক প্রশ্নই তোমাদের আছে, কিন্তু একটু আলাদা করে নিলে তোমার জন্য পড়তে সুবিধা হয়। তো এই হচ্ছে তোমাদের আজকের অধ্যায় এবং সর্বশেষ তোমাদের কাজ দিব, বাসার কাজ। আশা করছি এই প্রশ্নগুলো থেকে তোমরা বাসার কাজগুলো করতে পারবে। এখানে দেখো সৃজনশীল একটা প্রশ্ন দেওয়া আছে এই অধ্যায়ের উপর ভিত্তি করে, চতুর্থ অধ্যায়ের উপর ভিত্তি করে 70 নাম্বারের উপর একটা প্রশ্ন দেওয়া আছে। বাসাতে এইগুলো চেষ্টা করবা এবং কোনটার কোন উত্তর কি আসতেছে এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা, এবং আমরা চেষ্টা করব তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি এটার উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব, যে কোন অঙ্কের কোন অধ্যায়ের মানে কোন অঙ্কের কি উত্তর আসবে সেটা কমেন্টেই তোমাদের জানানোর চেষ্টা করব। তো আশা করছি তোমরা কমেন্টে জানাবা যে কোন নাম্বারে কি উত্তর আসছে। এরপরে আছে নৈর্ব্যক্তিক বহু নির্বাচনী প্রশ্নগুলো। তোমরা বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর করবা, এটাও তোমরা কমেন্টে জানাতে পারো। কমেন্টে 1-এর কী হবে, 2-এর কী হবে, 3-এর কী হবে, এভাবে ক খ গ ঘ এরকম লিখে জানাতে পারো। এবং তোমরা যদি জানাও সেক্ষেত্রে আমি তোমাদের সঠিক উত্তরগুলো পরে দেওয়ার চেষ্টা করব। আশা করছি আজকে তোমাদের ক্লাসটি ভালো লেগেছে, এবং আজকে কিন্তু তোমাদের 3টা যে ক্লাস হওয়ার কথা 3টা ক্লাস আমি নেওয়ার চেষ্টা করলাম, এবং এই 3টা ক্লাস ছোট ছোট করে নেওয়ার একটাই কারণ যে তোমাদের যেহেতু বোরিং না লাগে। একটা ক্লাস যদি 1 ঘন্টা বা আধা ঘন্টা হয় সেক্ষেত্রে দেখা যায় তোমরা ক্লাসগুলো করতে চাও না, তো সেই কারণে একটু ছোট ছোট করে করার চেষ্টা, এবং আশা করছি তোমাদের ক্লাসটা কাজে আসবে এবং তোমরা উপকৃত হবে। আশা করছি তোমরা আমার ক্লাস বুঝতে পেরেছো, এবং অবশ্যই কমেন্টে জানাবা। করোনাকালীন সময়ে বাসায় থাকবা, আর সাবান দিয়ে বাইরে গেলে অবশ্যই মাস্ক ইউজ করবা। তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।